হ্যাঁ বলো, প্রবলেম বলো। লাস্ট প্রবলেমটা জেড নম্বর। জেড নাম্বার প্রবলেম। ওকে। হ্যাঁ, আমি এটা সলভ করার চেষ্টা করছিলাম দুইবার। তো স্যার আচ্ছা, আপনি যদি একটু দেখতেন আর কি। দুইবার প্রবলেমটা সলভ করার চেষ্টা করেছিলে। সো বলো দেখি এখানে কি চেয়েছে বা কি একটু তুমি কি বুঝতে পেরেছো সেটা আমাকে আমি একটু। স্যার ওটা হচ্ছে ইয়াতে জমা দিছি স্যার, আপনার ওখানে আছে ইয়াটা তো। ওকে, ঠিক আছে, মানে প্রবলেমটা পড়ে তুমি কি বুঝেছো, কি করতে বলা হয়েছে এখানে সেটা একটু বলো আমাদেরকে। পূজা হচ্ছে আপনার হচ্ছে এটিএম থেকে টাকা উঠাবে। তো ওর হচ্ছে ও যদি এক্স টাকা উঠাইতে চায়, তো ওর এক্স টাকার হচ্ছে লিমিট দেওয়া আছে থেকে 2000 পর্যন্ত ইউএসডি ডলার। কত আর থেকে? হচ্ছে 0 থেকে 2000। আচ্ছা। হুম। আচ্ছা। তার অ্যাকাউন্টে থাকবে হচ্ছে ওয়াই টাকা, সেটা সরি স্যার, মানে হচ্ছে ইউএসডি ডলার আর কি। তো হুম। এটা হচ্ছে 0 থেকে 2000 পর্যন্ত এই আচ্ছা। দুইটা। তারপর স্যার মানে প্রতিবার টাকা উইথড্র করার সময় তার হচ্ছে 0.5 ডলার কাট হবে। মানে একবারে যদি সে 30 টাকা উঠায়, তাহলে তার খরচ হবে 5। 30.5। হুম। তো স্যার ঠিক আছে। এটা হচ্ছে প্রোগ্রামিং করতে হবে। স্যার আমি চেষ্টা করছিলাম, কিন্তু স্যার হচ্ছে না কেন জানি। তাহলে আহ, এখানে ইনপুট হিসাবে কি কি দিচ্ছে? প্রথমে একটা পজিটিভ ইন্টিজার দিচ্ছে, যেটা দিয়ে বোঝা যাচ্ছে কি ওর হচ্ছে টাকা কতটা তুলবে। কত টাকা, কত টাকা তুলতে চায়, তাই তো? জি স্যার। আচ্ছা, আর দ্বিতীয়টা কি? স্যার, তার তার টাকার পরিমাণ। পরিমাণ কত? এখন আমাকে কি আউটপুট দিতে হবে? আউটপুট হচ্ছে মানে স্যার যদি সে এক্স টাকা তুলে, এক্স টাকা তোলার পর তার অ্যাকাউন্টে কত টাকা থাকলো, মানে ব্যালেন্সটা। আচ্ছা আচ্ছা, তার মানে 120 টাকা এখানে প্রথম সাকসেসফুল ট্রানজাকশন যেটা দেখাচ্ছে সেখানে তার অ্যাকাউন্টে আছে 120 টাকা। তার জি থেকে স্যার। যদি 30 টাকা তোলা হয় তাহলে ব্যাংক এই অ্যাকাউন্টে 30 টাকা তো ডিডাক্ট হলোই, তার মানে জি স্যার। 90 টাকা থাকলো। 90 টাকা থেকে আবার ওই চার্জ আবার হিসাবে 0.5। 0.5 টাকা গেল। তার জি স্যার। মানে 89.5 টাকা তার মধ্যে আছে। জি স্যার। আচ্ছা, তারপরে ইনকারেক্ট উইথড্রল অ্যামাউন্ট নট মাল্টিপল অফ 5। তাহলে এখানে 42 এখান থেকে কেন মাইনাস হলো না? স্যার এটা হচ্ছে মানে স্যার ও যেটা মানে ও যে টাকাটা তুলতে চায়, ওই টাকাটা হচ্ছে 5 দ্বারা ভাগ মানে ভাগ নিঃশেষ বিভাজ্য হতে হবে। মানে আচ্ছা, স্যার যদি 5 দ্বারা নিঃশেষ বিভাজ্য না হয় তাহলে কি হবে? তাহলে স্যার আউটপুট হবে 120 টাকা। মানে স্যার আমরা হচ্ছে অর্থাৎ ট্রানজেকশনটা সাকসেসফুল হবে না, অর্থাৎ কোনো জি স্যার। টাকা তার কাটা যাবে না, তাই জি তো? স্যার। জি স্যার। ওকে, আবার তারপর আরেকটা দেখিয়েছে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স হতে পারে, অর্থাৎ তার কাছে এত টাকা নাই, তখনও আসলে তখনও স্যার আগেরটাই থাকবে। হবে না। ওকে, এবার আমরা দেখি একটু যে তোমার সলিউশনটা। তোমার 84, তাই তো তোমার? জি স্যার। ওকে, সো তুমি দুইটা ইন্টেজার নিয়েছো। প্রথমে এটা তো একটু ভুল হয়েছে মনে হচ্ছে, কারণ সেকেন্ডটা দেখো, এটা ইন্টেজার না। প্রথম প্রথম কথা হচ্ছে এটা, ঠিক আছে? সেকেন্ড যে অ্যামাউন্টটা, এটা ইন্টেজার না। সো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা রান টাইম এরর থ্রো করবে। স্যার ইন্টেজার না কেন বুঝলাম না। ইন্টেজার মানে হচ্ছে একটা হোল নাম্বার, ঠিক আছে, যেটার মধ্যে কোনো দশমিক থাকবে না। কিন্তু এখানে দেখো 120.00, এটা কিন্তু মানে যখনই এর দশমিক চলে আসতেছে তখনই এটা কিন্তু আমাদের আর ইন্টিজার নাম্বার থাকতেছে না। ফ্লোটিং তখন পয়েন্ট। হ্যাঁ, সরি এটা স্যার। ফ্লোটিং পয়েন্ট সরি। নাম্বার হয়ে যাচ্ছে। তো তোমাকে এটা ফ্লোটিং পয়েন্ট করতে হবে। তারপরে জি তুমি স্যার। যে কন্ডিশন গুলো চেক করেছো, সম্ভবত বাকি কন্ডিশন গুলো তুমি তো চেক করতে পারবা আশা করি। জি স্যার। আহ, এখানে হয়তো তোমার রং অ্যান্সার আসতে পারে একটা ক্ষেত্রে। তুমি ওই জিনিসটা চেক করে নিও যে 0.5 যোগ করে তারপরে কিন্তু তোমার এখান থেকে ডিডাক্টটা আসলে করতে হবে, তাই না? বা ধরো তোমার এখানে যদি 30 টাকা থাকে, তুমি যদি 30 টাকায় উইথড্র করতে চাও, তাহলে কিন্তু এটা ইনসাফিসিয়েন্ট ফান্ডসই দেখানোর কথা, জি স্যার। না? তো সেই কেসটা তোমার হ্যান্ডেল হচ্ছে কিনা এটা একটু দেখে নিও। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম, থ্যাংক ইউ টু যে তুমি ট্রাই করেছো। ওকে, তা ওর প্রবলেমটা আমরা বুঝতে পারলাম। তো বাকিরাও এই প্রবলেমটা করে ফেলতে পারো। এখানে এটা খুবই একটা সহজ প্রবলেম, জাস্ট খালি কয়েকটা জিনিস চেক করতে হবে।
যে এখানে অলরেডি তারা কিছু হিন্ট দিয়ে দিয়েছে, এক্সাম্পল দিয়ে তারা কিন্তু হিন্ট দিয়ে দিয়েছে যে কি কি ধরনের সমস্যা এখানে থাকতে পারে। যেমন এইখানে দেখিয়ে দিয়েছে যে তোমার ব্যালেন্সটা, তারা একটা কথা ওখানে বলেছে যে যে টাকাটাই তুলবে সেটা মাল্টিপল অফ কত হইতে হবে, মাল্টিপল অফ 5 হইতে হবে। সো তুমি আগেই মড দিয়ে দেখবে যে এক্সটা কি মাল্টিপল অফ 5 কিনা, অর্থাৎ 5 দিয়ে মড করলে এটা 0 আসে কিনা। যদি 0 না আসে তাহলে আলটিমেটলি কি আমাদের এই টাকাটা তোলা যাবে না। এরপরে তোমাকে দেখতে হবে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স কিনা, অর্থাৎ যেই অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে এই অ্যামাউন্টটার সাথে 0.5 যোগ করতে হবে। ঠিক আছে, তো এখানের ক্ষেত্রে আমরা দেখব 300.5 এইটা কি 120 এর চেয়ে বড় বা ছোট বা সমান কিনা, অর্থাৎ এটা বিয়োগ করে কিছু টাকা থাকবে কিনা। যদি থাকে তাহলে তো ওকে, আর যদি না থাকে তার মানে হচ্ছে, বা বিয়োগ করে যদি অ্যান্সারটা নেগেটিভ কিছু একটা আসে, জিরোর নিচে কিছু একটা আসে, তার মানে আসলে এটা পসিবল না। তখন আমার অ্যান্সারটা ওই যে অ্যামাউন্টটা ছিল ফ্লোটিং পয়েন্ট অ্যামাউন্টটা সেটাই হবে। আর এই যে এটার ক্ষেত্রে আমরা দেখতেছি 30.5, এটা আমরা 120 থেকে মাইনাস করতেছি, 120 থেকে মাইনাস করলে তো দেখা যাচ্ছে এটা একটা পজিটিভ নাম্বার 89.50 আসতেছে, তার মানে এটা ওকে। সো তখন আমার এই যে মাইনাস করে যে রেজাল্টটা আসতেছে এইটার সাথে এই প্রথম যে ইন্টিজারটা আছে এটার সাথে 0.5 যোগ করে আমাদের সেকেন্ডটা থেকে মাইনাস করে দিয়ে দিলেই হয়ে গেল। ঠিক আছে, জাস্ট কয়েকটা চেকিং আমাকে এখানে করতে হচ্ছে, আর কিছু না। চেকিং গুলো করার পরে চেকিং গুলো যদি সে পার হয় সাকসেসফুলি, তাহলে আমরা কি করব, ওই মেইন অ্যামাউন্টটার সাথে এই 30, ধরো এখানে 30 আছে, এটার সাথে 0.5 যোগ করে সেকেন্ড যে প্যারামিটারটা আছে সেটা থেকে বিয়োগ করে দিব। আর যদি দেখা যায় যে সাকসেসফুলি মানে কি বলে ট্রানজাকশন পসিবল না, মাল্টিপল অফ 5 না, অথবা ট্রানজাকশন করার পরে যে অ্যামাউন্টটা হবে সেটা একটা নেগেটিভ নাম্বার, যদি এরকম যদি হয় তাহলে আমরা কি করব, জাস্ট মূল যে অ্যামাউন্টটা আছে সেটা আমরা প্রিন্ট করে দিব, সেকেন্ড ইন্টিজারটা আমরা ইন্টিজার না ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা আমরা প্রিন্ট করে দিব। এক্ষেত্রে ওই যে আমরা দেখেছিলাম দশমিকের পরে 2 ঘর প্রিন্ট করতে হলে কিভাবে প্রিন্ট করা লাগে, এরকম একটা প্রবলেম আমরা হ্যাকার র্যাঙ্কে দেখেছিলাম এবং ওই ধরনের কাজ করেছিলাম। সো এই যে এটার মধ্যে আমরা করেছিলাম, এইভাবে আমরা প্রিন্ট করে দিব আর কি। ঠিক আছে, ওকে। এছাড়া আরো বলো দেখি আর কারো কোনোটা ট্রাই করেছিলে কিনা। আমরা কিন্তু অনেকগুলো প্রবলেমেরই হিন্ট এখানে, এই যে এই প্রবলেমটার মোটামুটি হিন্ট কিন্তু দিয়ে দিলাম। সো একটা দুইটা প্রবলেম এগুলা কিন্তু ইজিলি করা যায়, তোমরা এই জিনিসগুলো আগে নিজেরা একটু প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে, যে আমি তো অথই সাগরের মধ্যে আছি, এইভাবে সাগরের কথা চিন্তা না করে তুমি একটু বালতির পানির কথা চিন্তা করো, সাগর থেকে এক বালতি পানি নিয়ে সেটার কথা চিন্তা করো। সো এই এ নাম্বার প্রবলেমটা তো খুবই সহজ প্রবলেম, এটা নিয়ে আমরা আগেও ডিসকাস করেছি, কিভাবে স্প্লিট করতে হয় ইন্টিজার, মানে একটা লাইন নিয়ে কিভাবে স্প্লিট করে তারপরে ইন্টিজারে কনভার্ট করতে হয়, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। তারপরে তোমার জাস্ট চেক করা লাগতেছে প্রথমটা এ বড় না বি বড়, কোনটা বড়, বা দুইটা সমান হলে জাস্ট প্রিন্ট করে দিতে হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, অথবা ইকুয়াল। সো এটার মধ্যে তেমন কোনো কঠিন কোনো কিছু কিন্তু নাই, এটা যে কেউ করে ফেলতে পারে, তাই না? এই পর্যন্ত আমাদের যে জ্ঞান আছে, জেড নাম্বারটা আমরা মোটামুটি দেখে ফেললাম, এটা একটা সহজ প্রবলেম। তারপর বি নাম্বার থেকে এইখান থেকে হচ্ছে খালি জাস্ট একটা কি বের করতে হবে, একটা নাম বের করতে হবে। এখানে যেই এই ক্রাইটেরিয়া গুলো দিয়েছে সেই ক্রাইটেরিয়া গুলো পড়লে তুমি দেখবা যে একটা নাম অ্যান্সার চলে আসতেছে, জাস্ট ওইটাকে প্রিন্ট, তারপরে তোমার ওই ওই জিনিস ওই নামটা দিয়ে দিলেই হুবহু এখান থেকে তুলে দিলেই আসলে হয়ে যাবে। সো এটাও একটা খুবই সহজ প্রবলেম। ওকে, এখানে যেটা করতেছে সেটা হচ্ছে কি বলেছে এখানে, যে তোমার একটা রেশিও দেওয়া থাকে, তাই না? সো ওই রেশিও দিয়ে তোমার বের করতে হবে
লালের অংশ কতটুকু, সবুজের অংশ কতটুকু, এইটা শেষ পর্যন্ত বের করে নিয়ে আসতে হবে। তো তোমাকে জাস্ট তারা দিয়ে দিবে হচ্ছে লেন্থটা কতটুকু, ঠিক আছে? যারা প্রবলেমটা করেছো তারা বলো আমি ঠিক আছে কিনা, কারণ আমি এটা তো অনেক আগে করেছি, আমার এক্স্যাক্টলি মনে নাও থাকতে পারে, কোনো কিছু মিস করেও যেতে পারি। তোমার জাস্ট একটা হাইট দেওয়া থাকবে, বলা আছে যে এই হাইটটার সাথে এই ওয়াইড যেটা আছে এই উইডটার রেশিওটা কত সেটা দেওয়া আছে। তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই লাল অংশ, এই ভিতরের অংশের ক্ষেত্রফল কত বা এরিয়া কত, আর এই বাইরের অংশ, এই লাল অংশ বাদ দিয়ে বাকি অংশটা, এই অংশটা, এই রিজিয়নটার ক্ষেত্রফল কত হয়, এই জিনিসটাই তোমাকে বের করতে হবে, তাই না? সরি, তোমরা আরেকটু সুন্দরভাবে এখান থেকে, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ ইজ বটল গ্রিন ইন কালার অ্যান্ড রেক্টাঙ্গেলস ইন সাইজ উইথ লেন্থ এল এবং ওয়াইড রেশিও অফ 10:6. It's bear a red circle on the background. It maintains the length to radius. অর্থাৎ লেন্থের সাথে রেডিয়াস হচ্ছে 5:1 এ, অর্থাৎ লেন্থ যেহেতু 10 তার মানে রেডিয়াস হচ্ছে 2। অন্যদিকে লেন্থ যেহেতু লেন্থের সাথে মানে ওয়াইডের রেশিওটা হচ্ছে 10:6, তার মানে লেন্থ যদি 10 হয় তাহলে ওয়াইড হবে হচ্ছে উইডথ হবে হচ্ছে 6, ঠিক আছে? সো সেই অনুযায়ী যদি লেন্থ 20 হতো তাহলে উইডথ হতো 12, আর হয়তো কত 4, এরকম ভাবে জাস্ট একটা রেশিও মেনটেন করতেছে। সো তোমাকে বের করতে হবে এরপরে যে ওই রেড পোর্শনের এরিয়াটা কত, অর্থাৎ একটু দেখাই, এই রেড পোর্শনের এরিয়াটা কত এটা বের করতে হবে, আর বের করতে হবে এই গ্রিন পোর্শনের এরিয়াটা কত। সো এটা খুবই সহজ, তুমি 10:6 অর্থাৎ এই যে রেশিওটা একটা দিলে তার একটা বের করতে পারতেছো, রেশিও যেহেতু বলা আছে, এটা যদি 10 বলা হয় তাহলে এটা 6 বের করে ফেলতে পারতেছো, এটা যদি 20 হয় তাহলে এটা সেই অনুপাতে গুণ হবে, ঠিক আছে? সো তোমাকে যে জিনিসটা দিবে এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে 6 দিয়ে গুণ করলে যা আসবে সেটাই হচ্ছে এটার উইডথটা। সো এইটা গুণ করে তাইলে তুমি পেলা এই অংশটুকু, পুরো অংশটুকুর ক্ষেত্রফল পেলা। সেই ক্ষেত্রফল থেকে তোমাকে রেড অংশটুকু এই আর আর যেটা বের করতে হবে, ওটা তো লেন্থটাকে 10 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ করলে অথবা 5 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে বা 5 দিয়ে ভাগ করলেই যেটা আসবে সেই রেজাল্টটাকেই তুমি আর হিসাবে ধরে নিতে পারতেছো। এবং আমরা জানি যে একটা ইয়ের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। পাইটা আমরা গতদিন দেখেছি ওই ম্যাথ ডট পাই থেকে নিয়ে আসতে হবে, আর আর স্কয়ার এটা তুমি গুণ করতেছো, করে এটা থেকে এটা মাইনাস করে দিলে তুমি সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ, আর এই পাই আর স্কয়ার থেকেই তুমি পেয়ে যাচ্ছ মাঝখানের অংশের ক্ষেত্রফল, ঠিক আছে? সো এটাও মানে সহজ, তবে একটু লিখে লিখে যদি করো তাহলে সুন্দরভাবে তোমার এটা ডকুমেন্টেড থাকবে, তখন পরেও তুমি আবার দেখলে বুঝতে পারবা। আচ্ছা, সো বাকিদের কি অবস্থা একটু বলো তো, মানে যারা কি বলে করতেছো না, এখনো শুরু করো নাই, তারা কেন শুরু করো নাই একটু বলো দেখি। ওকে, সো এইচ নাম্বার হ্যালো ওয়ার্ল্ড যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে খুবই সহজ একটা প্রবলেম। সো এটা কি কেউ পড়েছো কিনা, কি করতে বলা হয়েছে এখান থেকে কেউ কি পড়েছো কিনা? এটা কেউ পড়নি? পড়ছি স্যার, তবে এটা বুঝি নাই কি বলছে, কিভাবে করব এটা বুঝি নাই। আচ্ছা, ওকে, সো আমি একটু জাস্ট এটাকে পড়ে পড়ে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য আর একটু আন্ডারস্ট্যান্ডেবল হবে হয়তো। When you first made the computer to print the sentence hello world, you felt so happy
not knowing how complex and interesting the world of programming and algorithm will turn out to be. Okay, just এগুলা just introductory কথাবার্তা. Then you did not know anything about loops, so to print 7 lines of hello world you just had to copy and paste some lines. So এখানে যেটা বলেছে যে যখন তুমি আমরা আমাদের প্রথম দিকের ক্লাসগুলোর কথা মনে করো, যখন আমরা প্রিন্ট করাটা শিখলাম তখন কিন্তু আমরা লুপিং শিখি নাই, যে একটা হ্যালো ওয়ার্ল্ড যদি আমি 100 বার প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করব। সো তখন আমরা জাস্ট একটা মানে তখন কিন্তু আমরা প্রিন্টের জন্য একটা ধরো লাইন লিখলাম, এখানে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড লিখেছে, তুমি ধরো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড আমাদের পাইথনের ক্ষেত্রে। সো এখন তুমি এখানে যে জিনিসটা আসলে দেখতেছো, এই যে এই লাইনটা দিয়ে আসলে মানে কি বলে সিতে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করে, আর কিছুই না। হ্যালো ওয়ার্ল্ড শেষে একটা নিউ লাইন দিয়ে প্রিন্ট করে, আর কিছুই না। ঠিক আছে, আমাদের পাইথনের স্টেটমেন্ট প্রিন্ট তারপরে হ্যালো ওয়ার্ল্ড হিসাবে এই স্ট্রিংটা দিলে যেটা হওয়ার কথা সেম সেটাই। তো এখন সে বলতেছে যে তুমি যখন জাস্ট ওই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা শিখেছো তখন আমরা লুপিং কিভাবে করে, ফর লুপ দিয়ে কিভাবে এটাকে তুমি 7 বার প্রিন্ট করবা সেই জিনিসগুলো তুমি তখন জানতে না। সো আরেকটা ওয়ে তো আছে, সেটা হচ্ছে তুমি যদি 7 বার ফর লুপ দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে 7 বার একই কাজ করতেছি। ঠিক আছে, সো ওই ফর লুপটার বদলে যদি আমরা 7 বার এই জিনিসটাকে কপি পেস্ট করে দেই, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কে কপি পেস্ট করে দেই, অর্থাৎ 7টা লাইন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এভাবে করি, তাহলেও কিন্তু সেম জিনিসই প্রিন্ট করবে। ঠিক আছে, সো এখন তারা বলতেছে ইউ জাস্ট হ্যাড টু কপি এন্ড পেস্ট সাম লাইনস। সো তোমাকে এটা জাস্ট কপি পেস্ট করে এই হ্যালো ওয়ার্ল্ড গুলো যতবার বলবে অতবার প্রিন্ট করতে হবে। সো এখন এরপরের লাইনে আসো, ইফ ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ you could make a code that prints hello world 7 times using just 3 paste command. সো এখানে যেটা বলতেছে যে তুমি যদি ইন্টেলিজেন্ট হও তাহলে তুমি একটা লাইন কপি করে 7 বার পেস্ট করবা না, বরং তুমি 3 বার কপি পেস্টের মাধ্যমেই 7টা লাইন প্রিন্ট করে ফেলতে পারো। আমি একটু উদাহরণ মানে একটু দেখিয়ে আসি কিভাবে জিনিসটা। আচ্ছা, আমাদের এখানে এটা কানেক্ট করা নাই, কানেক্ট হবে অসুবিধা নাই। আমরা নিচে ধরো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এটা লিখলাম, লিখে আমরা প্রিন্ট করলে কতবার প্রিন্ট হবে? জাস্ট একবার প্রিন্ট হবে। তো তোমাকে যদি বলি এটা কপি পেস্ট করে 7 বার প্রিন্ট করো, তাহলে তুমি একটা করতে পারো, এই 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সো এখানে তোমাকে 1 2 3 4 5 6 বার কপি পেস্ট করতে হলো। তুমি যদি, তারা বলেছে তুমি যদি ইন্টেলিজেন্ট এনাফ হও তাহলে এইভাবে 6 বার কপি পেস্ট করবা না, বরং তুমি 3 বার কপি পেস্টের মাধ্যমে 7টা লাইন প্রিন্ট করতে পারবা, 7 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারবা। কিভাবে আমি দেখাই, এই যে একবার কপি এই লাইনটা আমি একবার কপি করলাম, কপি করার পর এই পেস্ট করলাম। ঠিক আছে, কতবার হলো? একবার। দ্বিতীয়বার আমি আবার কপি করতেছি, কপি এই পেস্ট, কতবার হলো? 2 বার কপি পেস্ট করলাম। ঠিক আছে, এখন আমার 4 বার প্রিন্ট হয়ে যাচ্ছে, সো আমার আরো 3 বার দরকার। সো আমি কপি করলাম, এই পেস্ট করলাম, কতবার? 3 বার কপি পেস্ট হলো। প্রথমে আমার আবার খেয়াল করো, এই যে প্রথমে এই লাইনটা ছিল, সো আমি একবার কপি পেস্ট করলাম, 2 বার কপি পেস্ট করলাম, তারপরে 3 বার কপি পেস্ট করার ফলে আমি কিন্তু 7 বার এখন হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে পারতেছি। দেখো এখানে 1 2 3 4 5 6 7 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা হয়েছে। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারলা কিনা? কিন্তু স্যার এইভাবে তো আরো কঠিন লাগে স্যার, এর থেকে তো 7 বার আলাদা করে কপি করাই ভালো, এক কপি থেকে পেস্ট হয়ে গেল। কিন্তু তোমাকে যদি ধরো বলে, এটা তো কম সংখ্যক বলতেছে, তোমাকে যদি বলে 1024 বার তুমি প্রিন্ট করো, ঠিক আছে, তাহলে তুমি কতবারের মধ্যে
করতে পারবা, কতবার কপি পেস্ট করে করতে পারবা। পেস্ট কিন্তু তোমাকে করতে হবে 1024 বার, ঠিক আছে, তাই না? এখানে যদি দেখো স্যার তারা 10,000 পর্যন্ত দিতে পারে। হ্যাঁ বলো। স্যার রেঞ্জ ফাংশন একটা আছে না স্যার, স্যার ওটা ইউজ করেও তো স্যার মানে 7 বার করা। হ্যাঁ ওটা করা যাবে, কিন্তু তারা এখানে যে সিনারিওটা ধরেছে, তারা বলেছে যে তুমি তখনও এই ফর লুপ বা রেঞ্জ এগুলা কিভাবে ইউজ করে সেই জিনিসগুলো তুমি জানো না, ঠিক আছে। অর্থাৎ ধরো ফর লুপ বা এই জিনিসগুলা তো তৈরি করা হয়েছে, এই জিনিসগুলা তো একটা সময় আসলে ছিল না, মানে যে সমস্ত এক্সিস্টিং জিনিস আছে সেগুলো দিয়েই তো তোমার লুপ বা এই ধরনের জিনিসগুলো তৈরি করতে হয়েছে। সো এখন তারা একটা প্রবলেম তৈরি করতেছে, একটা সিনারিও তৈরি করতেছে। ধরো কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই পাইথনে, ধরো যে পাইথন নতুন আসছে কিন্তু এটার মধ্যে এখন জাস্ট ওই ফর লুপ বা এই ধরনের কোনো কিছু নাই, তখনও ধরো পাইথনে আবিষ্কার হয় নাই, ঠিক আছে। এরকম একটা সিনারিও তারা দাঁড় করাচ্ছে। এটা জাস্ট প্রবলেমটা তোমাকে বোঝানোর জন্য এই ধরনের একটা সিনারিও তারা তৈরি করতেছে। ওকে, সো এখানে তুমি 7 টাইমস প্রিন্ট করতে হলে 7 বার তোমাকে 3 বার তোমাকে কপি পেস্ট করতে হচ্ছে। ওকে, ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, আচ্ছা তাইলে এরপরের লাইনে যাই। নোট দ্যাট উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য নাম্বার অফ কপি কমান্ডস রিকোয়ার্ড। আমরা কতবার কপি করা হচ্ছে সেটাতে আমরা ইন্টারেস্টেড না। A simple program that prints hello world is shown in figure 1. So figure 1 এ দেখানো হয়েছে একটা hello world কিভাবে প্রিন্ট করতে হয় সেই প্রোগ্রামটা। এটা সি তে দেখিয়েছে। আমরা জাস্ট ইকুইভ্যালেন্টলি এত কিছু আমাদের সি তে, মানে পাইথনে আমাদের এত কিছু লেখা লাগে না, জাস্ট প্রিন্ট এই কমান্ডটা লিখে দিলেই হয়। সি তে এই ধরনের মেইনটেইন আগে, এগুলা তোমার খুব বেশি চিন্তা করার দরকার নেই। তুমি জাস্ট ওই নীল কালি দিয়ে যে বোল্ড করে রেখেছে, মানে ই করে রেখেছে, হাইলাইট করে রেখেছে, সেই জায়গাগুলো দেখলেই তোমার হবে। এবং প্রিন্ট এফ এর জায়গায় জাস্ট প্রিন্ট কথাটা চিন্তা করলেই হবে। ওকে, এবার আসো তারপরে বাই কপিং দ্য সিঙ্গেল প্রিন্ট স্টেটমেন্ট এন্ড পেস্টিং ইট উই গেট এ প্রবলেম দ্যাট প্রিন্টস 2 hello world lines. Then copying these 2 print statement and pasting them, we get a program that prints 4 hello world lines. Then copying 3 of these 4 statements and pasting them, we can get program that prints 7 hello world lines. যেটা আমরা এতক্ষণ ওই ইয়েতে তোমাদেরকে লাইভ এখানে যেটা করে দেখালাম, একটা থেকে দুইটা হলো, দুইটা থেকে চারটা হলো, এখন এই চারটার মধ্যে থেকে তিনটাকে কপি করে আমি পরে পেস্ট করে দিলাম। তাহলে এইভাবে আমি নাম্বার অফ কপির সংখ্যা আসলে কমাতে পারলাম, ঠিক আছে, 3টা হয়ে গেল। সো 3 পেস্ট কমান্ডস আর নিডেড in total, and of course you are not allowed to delete any line after pasting. So তুমি লাইন কপি করে পেস্ট করতে পারবা, কিন্তু কোনো লাইন আবার ডিলিট করে দিতে পারবা না। যে সে তুমি এখান থেকে একটা থেকে দুইটা করলা, দুইটা থেকে চারটা করলা, চারটা থেকে তারপরে তুমি আবার চারটা কপি পেস্ট করে 8টা করলা, তারপরে একটা ডিলিট করে দিলা, সেটা আসলে পারবা না। বরং তোমাকে এখান থেকে ওই কপি করার সময় কম কপি করতে হবে আর কি। যদি এটার খুব একটা সিগনিফিকেন্স নাই, মানে এটা অনেক সময় রিডান্ডেন্ট কিছু ইনফরমেশন, মানে রিডান্ডেন্ট বলতে আমরা বোঝাই অতিরিক্ত তোমাকে কিছু ইনফরমেশন দেয়, এটা জাস্ট তোমাকে একটু টার্টল বা একটু পাজল করার জন্য, যে তুমি আসলে প্রবলেমটা ঠিকভাবে ধরতে পারতেছো কিনা, যে যে ইনফরমেশন গুলো দরকার সেই ইনফরমেশন গুলো নিতে পারতেছো কিনা, এই জন্য আসলে মেইনলি এই ধরনের। বা অনেক সময় তোমার ওই আমরা যখন অঙ্ক করতাম তখন অতিরিক্ত কিছু ইনফরমেশন অনেক সময় দেওয়া থাকতো, বিসিএস টিসিএস বা এই ধরনের কিছু পরীক্ষা টরীক্ষা যেগুলি কম্পিটিটিভ পরীক্ষা, সেখানে অনেক সময় অতিরিক্ত ইনফরমেশন দিয়ে রাখে যেটা হয়তো তোমার কোনো কাজে লাগবে না। সো এগুলো করা হয় মেইনলি হচ্ছে যে তুমি তোমার যে ইনফরমেশন গুলো দরকার সেই ইনফরমেশন গুলো তুমি এখান থেকে গ্র্যাব করতে পারতেছো কিনা সেটা দেখার জন্য। ওকে, সো এরপরের লাইনে আমরা দেখি কি লেখা আছে। গিভেন দ্য নাম্বার অফ হ্যালো ওয়ার্ল্ড লাইন্স ইউ নিড টু প্রিন্ট, you will have to find out the minimum number of pastes required to make that program from the origin program shown in figure 1. So এখন তোমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে তোমাকে দেওয়া হবে
কতবার তোমাকে এই ধরনের হ্যালো ওয়ার্ল্ড তোমাকে কতবার প্রিন্ট করতে হবে সেটা দেওয়া হবে। এখন তুমি যেটা আউটপুট দিবা সেটা হচ্ছে সর্বনিম্ন কত এরকম কপি পেস্ট, স্পেসিফিক্যালি পেস্ট কতবার করতে হবে, যার ফলে আমাদের যতগুলো বললো অতগুলো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়। ঠিক আছে, সো এখানে ইনপুট কি কি দিবে একটু দেখি। দা ইনপুট ফাইল ক্যান কন্টেইন আপ টু 2000 লাইনস অফ ইনপুটস। সো 2000টা ইনপুট সর্বোচ্চ দিতে পারে। মানে ইনপুট বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে প্রতিবার তোমাকে প্রতিটা ইনপুটে তোমাকে বলবে যে কতটা হ্যালো ওয়ার্ল্ড তোমাকে প্রিন্ট করতে হবে। সো ওইটার জন্য কতটা পিস পেস্ট দরকার সেটা তুমি প্রিন্ট করবা। আচ্ছা, এরপর আসো ইচ লাইন কন্টেইনস অ্যান ইন্টিজার। প্রতিটা লাইনই একটা ইন্টিজার থাকবে n, যেটা 10,000 এর মধ্যে থাকবে, 0-র উপরে, অর্থাৎ 1 থেকে 10,000 এর মধ্যে। that denotes the number of hello world. so যেটা নাম্বার অফ hello world lines are required to be printed. তোমার কতটা hello world লাইন প্রিন্ট করা লাগবে সেটা তোমাকে বলে দিবে। input is terminated by a line containing a negative integer. so তোমাকে যদি একটা নেগেটিভ ইন্টিজার দেয় তার মানে হলো ইনপুট এখানে শেষ। so for each line of input except the last one, produce one line of output of the form case x y, where x is the serial of the output and y denotes the minimum number of paste commands required to make a program that prints n lines of hello world. সো তোমাকে এখানে বলা হলো একটা স্পেশাল ফরম্যাটিং দিয়ে দেওয়া হয়েছে কেজ, তারপরে তুমি কেজ নাম্বার কত নাম্বার কেজ এটা ইনপুটের কত নাম্বার লাইনকে প্রসেস করতেছো, আরো সহজ করে যদি বলি তাহলে সেটা হলো এক্স, আর ওয়াই হচ্ছে তোমার অ্যান্সারটা, ওই লাইনের জন্য তোমার অ্যান্সারটা। সো স্যাম্পল ইনপুট ওরা দিয়েছে দেখো 2, 10, এরপর -1। -1 একটা নেগেটিভ নাম্বার, তার মানে এটাকে আর প্রসেস করতে হবে না, আমাকে প্রসেস করতে হবে 2 এবং 10 কে। সো তুমি যখন 2 পেলে, সো সে বলতেছে 2 দিয়ে বোঝাচ্ছে যে তোমাকে 2টা লাইন প্রিন্ট করতে হবে। ঠিক আছে, 2বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে। সো একবার তো একবার আসেই, সো আরেকবার জাস্ট তোমাকে পেস্ট করলেই হয়ে যাচ্ছে। সো এখানে অ্যান্সার হচ্ছে 1, সো কেস 1 এ অ্যান্সার হচ্ছে 1। আরেকটা জায়গা মানে সেকেন্ড কেসটাতে তোমাকে বলতেছে যে 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে। সো আমরা দেখি 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হলে সর্বনিম্ন কতবার আমাকে কপি পেস্ট করতে হয়। সো এই যে একবার পেস্ট করতে হলো, আমার 2বার প্রিন্ট হচ্ছে, এটা হচ্ছে আমার 2বার পেস্ট করতে হলো, তাহলে 4বার প্রিন্ট হচ্ছে। ওকে, 2বারের পরে এই যে 3বার পেস্ট করতে হলো, তাহলে কতবার? 8বার প্রিন্ট হচ্ছে। তাহলে 3বার কপি পেস্ট করে কিন্তু আমি পারলাম না, আমাকে 4বার কপি পেস্ট করতে হচ্ছে বা পেস্ট করতে হচ্ছে স্পেসিফিক্যালি, তাহলে আমার 10বার, এই যে এখন 10বার প্রিন্ট হচ্ছে, 1 2 3 4 5 5 5 10। ঠিক আছে, 10বার হ্যালো ওয়ার্ল্ড আমি প্রিন্ট করতে পারতেছি। সো এখানে তোমার প্রিন্ট করে দেওয়া হচ্ছে এই 4। সো তোমাকে এখন অ্যান্সারটা মানে কতর জন্য কতবার পেস্ট করতে হবে সেটা একটু যদি তুমি হাতে কলমে চিন্তা করো, যে একবারের জন্য অ্যান্সার কত, 2বারের জন্য অ্যান্সার কত, 3বারের জন্য, এরকম করে ধরো 20 পর্যন্ত বা 30 পর্যন্ত যদি অ্যান্সার বের করতে পারো, তাহলে তুমি একটা আইডিয়া পাবা যে আসলে কতবার মানে এই অ্যান্সারটা কিভাবে জেনারেট হচ্ছে। স্যার -1 ইনপুটে ওইটা দ্বারা কি বুঝাইছে স্যার? এই যে দেখো এখানে লেখা আছে ইনপুট ইজ টার্মিনেটেড বাই এ লাইন কন্টেইনিং এ নেগেটিভ ইন্টিজার। সো ইনপুট, কখন ইনপুটটা শেষ হবে সেটা কিভাবে বোঝাবে, সেটা বোঝানোর জন্য তোমাকে -1 বা নেগেটিভ একটা কিছু দিবে। সো এখানে -1 দিয়েছে, যেটা একটা নেগেটিভ নাম্বার, তার মানে এটা দেওয়া মানে হচ্ছে ইনপুট টার্মিনেটেড, মানে হচ্ছে তোমাকে আর কোনো ইনপুট দেওয়া হবে না, তোমার এই এখন পর্যন্ত যা কিছু দেওয়া হয়েছে এগুলো প্রসেস করাটাই এনাফ। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তো তাইলে এটা আমরা কোড করব কিভাবে স্যার? হ্যাঁ, এখন তোমাকে আগে চিন্তা করতে হবে সলিউশনটা কি। এখন
কত এরকম তো সে 10,000 পর্যন্ত নাম্বার দিতে পারবে, কত n এর জন্য তুমি কত অ্যান্সার দিবা সেটা কিভাবে মানে তুমি জেনারেট করবা সেটা তোমাকে একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, So, তুমি একটু অ্যান্সার গুলো যদি চিন্তা করো, তোমাকে আগে একটু মানে আমি তোমাকে হেল্প করতেছি আর কি তোমার চিন্তার ক্ষেত্রে। তুমি 1টার 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 এরকম করে 30 32 ধরো, আচ্ছা 32 তারপরে তোমার 33, এগুলার জন্য তুমি অ্যান্সার গুলা কত হয় সেগুলা বের করলা। একটার জন্য অ্যান্সার কত? সবগুলো বের করে তারপর সিরিজ ফর্ম করতে হবে। মানে তুমি তো ওখান থেকে একটা অবজারভেশন করবা আর কি, যে আসলে কিভাবে এটা চেঞ্জটা হচ্ছে। তখন তুমি আসলে পেয়ে যাবা যে আসলে কিভাবে এই চেঞ্জটা হচ্ছে। যেমন ধরো এই একের ক্ষেত্রে ধরো প্রিন্ট একটাই আছে, ঠিক আছে, একটাই আছে। তো এখানে আসলে প্রিন্ট করার মানে নতুন করে আর পেস্ট করার কিছু নেই, একটা থাকলে 0, একের জন্য 0। 2 এর জন্য তোমার একবার কপি পেস্ট করতে হচ্ছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একবার কপি পেস্ট করতে হচ্ছে, তো তুমি এখানে 1 দিলা। 3 এর জন্য এই একবার কপি পেস্টে হচ্ছে না, তোমাকে কি করতে হবে? 2 বার লাগবে স্যার। 2 বার কপি পেস্ট করতে হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, 3 এর ক্ষেত্রে তুমি এখান থেকে একটা লাইন কপি পেস্ট করেছো। 4 এর ক্ষেত্রে কিন্তু তুমি আরো একটা লাইন বেশি কপি পেস্ট এখান থেকে করতে পারতা। সো সেই ক্ষেত্রে কিন্তু সেম নাম্বার অফ কপি পেস্টই লাগতেছে, তার মানে 4 এর ক্ষেত্রেও 2টা। কিন্তু 5 এর ক্ষেত্রে দেখো ওখানে 2টা লাইন ছিল, কপি পেস্ট করে তোমার 2টা লাইনই সর্বোচ্চ তুমি তৈরি করতে পারতেছো, এর বেশি তৈরি করতে পারতেছো না। তার মানে তোমাকে আরো একটা লাইন এখান থেকে নিয়ে আরেকবার কপি পেস্ট বেশি করতে হচ্ছে। ঠিক আছে, তার মানে এটার জন্য 3। এখন এখানের কথা চিন্তা করো, এখানে আমরা 1 লাইন কপি করেছিলাম, 2 লাইন যদি কপি করতাম সেম, মানে এটা তো 5 এর জন্য ছিল, আরেক লাইন বেশি নিলে 6 এর জন্য, 7 এর জন্য, 8 এর জন্য, তার মানে 8 এর জন্য সেম নাম্বার অফ এই 3 হবে, তাই না? 3 বার কপি পেস্টই করতে হবে। কিন্তু এরপরে তুমি দেখো এই পুরাটা কপি পেস্ট করার পরে তোমার 8 বার হলো, তুমি কিন্তু 9 বার করার জন্য অন্তত আরো একবার তোমাকে কপি পেস্ট করতে হবে, তার মানে তোমার রেজাল্ট আরো 1 বাড়বে। সো এই 9 এর জন্য তুমি একবার কপি পেস্ট করলা, তাহলে এটা 4 এ আসলো, অর্থাৎ 8 এর জন্য যে কয়বার ছিল তার চেয়ে একবার বেশি। সো আবার 8 এর ক্ষেত্রে দেখো এটা 1 লাইন কপি করলে হচ্ছিল, 1 লাইন কপি পেস্ট করলে 9 এর জন্য, 2 লাইন কপি পেস্ট করলে 10 এর জন্য, 3 লাইন কপি 11 12 13 14 15 16, তার মানে হচ্ছে এই পুরাটা যদি তুমি কপি পেস্ট করে এখানে বসাও, তার মানে এটা অ্যান্সার হচ্ছে 16 এর জন্য। এই 4 বার কপি পেস্ট করে তুমি 16 এর জন্য পর্যন্ত কাজ করে ফেলতে পারতেছো। তার মানে এই 10 11 12 13 14 15 16 পর্যন্ত 4 বার কপি পেস্ট করে তুমি 16 পর্যন্ত করে ফেলতে পারতেছো, রাইট? ঠিক আছে কিনা দেখো। জি স্যার। স্যার আচ্ছা, এখন 17 জন্য তোমাকে অন্তত একটা লাইন কপি পেস্ট করতে হচ্ছে, তার মানে আরেক বেশি। ঠিক আছে, 17 জন্য 5। এবার আসো 17, তারপরে আরেক লাইন হইলে 18 19 20 স্যার একবার বাদে 21 সম্ভবত 22 স্যার। 23 24 25 26 27 28 29 30 31 32 32 পর্যন্ত তুমি যেতে পারতেছো। সেম এই যে 4 এর পর এখানে 5 হলো, যে এখানে যা আছে মাঝখানে সব 5, 30এও 5, 32 এসে কি হবে? 32এও 5, হয় স্যার। 32এও কিন্তু 5 3205। 5, জি স্যার, রাইট। 3205। কিন্তু 33 করতে গেলে কি হবে? এটা করে তুমি করলা, 6 এটা বার হলো লাগবে স্যার। 32, তার মানে তোমার আরেকবার লাগবে, তাই তো? আরেকবার হলে তোমার এই জি স্যার। 33। এইভাবে করে
অর্থাৎ 32টা লাইন আছে, তুমি যদি এটা পুরোটা কপি পেস্ট করো তাহলে তুমি 64 পর্যন্ত যেতে পারবা, তাই তো? কারণ 32 যোগ 32 64। ওকে, জি তার স্যার, মানে জি জি 64 স্যার। পর্যন্ত তোমার 6 এ যাচ্ছে। তারপরে এই 64টা লাইন আছে, 6 বার কপি পেস্ট করেছো মানে 64টা লাইন আছে। সো আরো 64টা যদি কপি পেস্ট করো তাহলে 128। জি তো স্যার। 128 পর্যন্ত তুমি কততে যেতে পারতেছো? এখানে 107 থেকে শুরু হয়ে এখানে 7 যেতে পারতেছো। 128-এ 129-এ গেলেই 8 বার লাগবে। ঠিক আছে, তো এরকম করে জি করে স্যার। তোমাকে জি আগাতে স্যার। হচ্ছে। সো তুমি এখানে চেঞ্জ গুলো কোথায় হচ্ছে তুমি যদি একটু দেখো তাহলে একটু ডিপার লুক যদি তুমি এখানে দাও তাহলে চেঞ্জ গুলো কোথায় কোথায় হচ্ছে সেগুলো একটু মার্ক করো। 1 এ তো 0 ছিল, স্যার 2 2 এ স্যার 2 এর পাওয়ার গুলোতে স্যার মানে চেঞ্জ হচ্ছে স্যার। 2 2 এর 0 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 সো এরপরে 9 এ সরি এরপরে আমাদের 9 এ চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে এখানে এসে চেঞ্জ হচ্ছে 17, তারপরে এখানে 33, তারপরে এখানে 65, এইসব জায়গায় যে চেঞ্জ হচ্ছে। সো আলটিমেটলি পাওয়ার পর্যন্ত মানে ওর যে সৌরভ যে কথাটা বললো, আমরা যদি পাওয়ারের হিসাব করি 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 0। আচ্ছা, একটু 2 টু দি পাওয়ার 1, 3 থেকে 4 পর্যন্ত 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, তারপরে তোমার 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, এটা হলো 2 টু দি পাওয়ার 5, তারপরে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, এইভাবে করে করে আসলে যাচ্ছে। সো তুমি দেখতে পাচ্ছ যে এটা 2 এর কত পাওয়ারের মধ্যে আছে সেটা দিয়ে আমরা বের করে ফেলতে পারতেছি যে এটার আরো সহজ হিসাবে যদি বলি একটা নাম্বারের সমান বা বড় 2 এর নেক্সট পাওয়ার যেটা সেই পাওয়ারটাই হচ্ছে একটা ইনপুটের জন্য অ্যান্সার। যেমন ধরো 1 যদি ইনপুট হিসাবে আসে তাহলে এটার বড় বা সমান 2 এর পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তার মানে এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার 0, যেহেতু এটার অ্যান্সার হচ্ছে 0। 2 এর ক্ষেত্রে যদি দেখো 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1, সরি 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 2, সো সেটার মধ্যে এখানে তোমার 2 টু দি পাওয়ার 1 যেহেতু সেই 1 থেকে অ্যান্সারটা 1 আসতেছে। 3 এর ক্ষেত্রে যদি দেখো 3 এর সমান 2 এর পাওয়ার নাই, কিন্তু 3 এর চেয়ে বেশি 2 এর পাওয়ারটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, যেটা হচ্ছে আলটিমেটলি 4। ঠিক আছে, সো এটার পাওয়ারটা যেহেতু তোমার স্কয়ার, তার মানে এটার রেজাল্টটা হচ্ছে 2। 4 এর ক্ষেত্রেও সেম, এভাবে করে যেতে যেতে দেখবা যে 2 এর পাওয়ারটা যেখানে 2 এর পাওয়ারটা তার নেক্সট 2 এর পাওয়ারটা যেখানেই চেঞ্জ হচ্ছে সেখানেই অ্যান্সারটা যে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো এখন তোমার প্রোগ্রামিং এ প্রোগ্রামটা এইভাবেই করতে হবে যে 2 এর পাওয়ারটা একটা সংখ্যা ইনপুট হিসেবে দিলে সেটা নেক্সট 2 এর পাওয়ারটা কত, বা নেক্সট 2 এর পাওয়ার বলতে বোঝাচ্ছে এটা সমান বা এটা হচ্ছে বড় 2 এর পাওয়ারটা কত সেটা আমরা বের করতে চাচ্ছি। বের করার ফলে তারপরে ওইখান থেকে আমরা রেজাল্টটা আসলে পেয়ে যাব। ওকে, এখানে একটা জিনিস তুমি মানে জাস্ট কাজটাকে সহজ করার জন্য এরকম একটা কিছু করতে পারো, একটা লিস্ট জেনারেট করে রাখলা, যে লিস্টের মধ্যে ধরো n তো আমাকে দিবে হচ্ছে 10,000 পর্যন্ত, 2 এর কত পাওয়ার 10,000 কে ক্রস করে সেই পাওয়ারটা পর্যন্ত বা তারপরের পাওয়ারটা পর্যন্ত তুমি যদি স্টোর করে রেখে দাও, তাহলে তুমি যখনই একটা ইনপুট দিবে তখন চেক করবা যে ধরো মানে আমি যেটা বলতে চাচ্ছি হোয়াইট বোর্ডে যে আবার একটু দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবা।
একটা লিস্ট নিলাম, লিস্টের মধ্যে আমি লিখে রাখলাম 0 1 2 3 4 5 6 7 এটা লিস্ট বা ডিকশনারি যেভাবেই হোক তুমি করতে পারো। সো মানে এটা ইন্ডেক্সিং হিসাবে ধরতে পারো যে 0তম ইন্ডেক্সে থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, লিস্টের 1তম ইন্ডেক্সে থাকবে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ তুমি এখানে রাখলা 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 4, 8, 16, 32, 64, 128, ঠিক আছে, 256, এইভাবে করে আরো পাওয়ার গুলো তুমি স্টোর করে রাখলা। সো এখন তুমি যখন একটা ইনপুট পাবা তখন এখান থেকে প্রথম থেকে চেক করা শুরু করবা যে এই পাওয়ারটা কি, মানে এই নাম্বারটা কি তোমার ইনপুটের যে এনটা, যে কোনো একটা এন যদি দেওয়া থাকে এই এনটা কি এই 1 এর চেয়ে বড় কিনা। যদি বড় থাকে তাহলে তুমি পরেরটা দেখবা, এভাবে করে যেতে থাকবা। যদি বড় না হয়, ধরো একটা ইনপুট আসলো n ইকুয়াল টু ধরো 8 আসলো, n ইকুয়াল টু 8 আসলো, তাহলে তুমি কি করবা, দেখবা যে nটা কি এটার চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে এটা অ্যান্সার না, পরেরটায় যাবা লুপ দিয়ে, হোয়াইল লুপ চালাই দিলা। তো এর পরেরটায় যে দেখলা যে হ্যাঁ এই 2 এর থেকে 8টা বড়, তাহলে এটাও অ্যান্সার না। তারপরে দেখলা যে এটার থেকে কি 8 বড় কিনা, হ্যাঁ 8 বড়, এটাও অ্যান্সার না। এটার থেকে কি 8 বড় কিনা, ঠিক আছে, এটার থেকে 8 বড় না। এতক্ষণ ছিল এটা থেকে এই 4 পর্যন্ত ছিল, এটা থেকে 8 বড়, তার মানে এই 4 অ্যান্সার না। 4 মানে এখানে আমরা অ্যান্সারটা পাই নাই, মানে অ্যান্সার হবে হচ্ছে ইন্ডেক্সটা, কিন্তু এই ইন্ডেক্সটা অ্যান্সার না, সেটা কাটা। তারপরের ইয়েতে আমরা দেখলাম 8 কি 8 এর চেয়ে বড় কিনা, অর্থাৎ এই এনটা কি এই 8 এর চেয়ে বড় কিনা। তো যখন দেখতেছি এনটা 8 এর চেয়ে বড় না, তার মানে আসলে এইটাই অ্যান্সার, তার মানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এই 3, এই ইন্ডেক্সটা হচ্ছে আই। ইন্ডেক্সে যদি আমরা আই দিয়ে চালাই তাহলে এই আইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো তখন তুমি আইটা প্রিন্ট করে শেষ করে দিতে পারবা, ঠিক আছে। সো এইখানে হোয়াইল লুপ তুমি যখন এরকম একটা কন্ডিশন দিবা, তখন একটা জিনিস আমি আগে হয়তো দেখাই নাই, সেই জিনিসটা একটু দেখিয়ে রাখি, সেটা হলো ব্রেক। একটু কেটে দেই, এখানে ব্রেক এবং কন্টিনিউ, ব্রেক এন্ড, আচ্ছা ব্রেক স্টেটমেন্ট। দেখো I equal to 0 while I less than, বা এটাকে আমরা জাস্ট ট্রু দিলাম। ওকে, if I mod 25 equal 0, 1 থেকে শুরু করি, তাহলে আমরা দিয়ে দিলাম ব্রেক। ব্রেক একটা স্টেটমেন্ট, আর এখানে আই এর ভ্যালু প্রতিবার বাড়াতে হবে, 1 করে দিচ্ছি। এখানে হচ্ছে প্রিন্ট I equal to I, এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে I এর ভ্যালুটা এখানে একটু প্রিন্ট করে নেই, প্রিন্ট কি হচ্ছে আমি বুঝাবো, অসুবিধা নেই। এখানে দেখো I এর ভ্যালু প্রথমে 1 নিয়ে নিয়েছি, while true মানে হচ্ছে এটা ইনফাইনাইট লুপ, এটা আজীবন চলতেই থাকবে, এটা কোনো মানে এই কন্ডিশনে সে কখনো আটকাবে না, সবসময় এটা চলতেই থাকবে। আচ্ছা, এখন এইখানে আমরা দিয়েছি হচ্ছে if I mod 25 equal 0, যদি I কে 25 দিয়ে ভাগ করলে 0 হয় তাহলে ব্রেক করে দাও। এই ব্রেক মানে হচ্ছে এই যে হোয়াইল লুপটা আছে, এই হোয়াইল লুপটার বাইরে চলে যাবে ডাইরেক্টলি। এই স্টেটমেন্টটা, এটা যদি ট্রু হয়, এটা ট্রু হয়ে
যদি এই ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট হয়, ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট হওয়া মানে হচ্ছে ইমিডিয়েট যে হোয়াইল লুপটা আছে সেটার বাইরে সে চলে যাবে। ঠিক আছে, সো এখানে দেখো 1 এর ক্ষেত্রে কিন্তু এটা ফলস, সো এর পরের লাইনে এখানে আসছে 1 প্রিন্ট হলো, তারপরে i এর ভ্যালু আরেক বাড়ালাম 2 প্রিন্ট হলো, 3 4 5 6 7 এরকম করে এখানে 24 এর জন্য আসলো 24 প্রিন্ট হলো। এরপরে i এর ভ্যালু যখন এক বেড়ে 25 হলো এখানে আসলো, এই স্টেটমেন্টটা ট্রু হয়ে গেল। ট্রু হওয়ার পরে তাহলে এই যে ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট হলো, সো সে ডাইরেক্টলি বাইরে চলে আসলো, এই হোয়াইল লুপের ভিতরে আর কোনো কাজ করলো না। এই যে দেখো প্রিন্ট i, এই 25 কিন্তু এরপরে সে আর প্রিন্ট করে নাই। এই যে আমরা বাইরে এসে যে i এর ভ্যালুটা প্রিন্ট করতেছি, i ইকুয়াল টু i এর ভ্যালু এই যে 25 হয়ে যে এখানে ঢুকেছিল, তারপরে এই স্টেটমেন্ট এই দুইটা কিন্তু এক্সিকিউট না হয়ে এই ব্রেকের পরে ডাইরেক্টলি এখানে চলে আসতেছে, এবং i এর ভ্যালু যেহেতু 25 এখানে এই প্রিন্ট হয়েছে i ইকুয়াল টু 25। ঠিক আছে, আমরা যদি এখানে জাস্ট 5 দেই তাহলে 5ই হবে। ওকে, এখন এই সিমিলার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কন্টিনিউ। এখানে একটু এরকম দিয়ে দেই i লেস দেন 25, তাইলে বেটার হবে, কারণ কন্টিনিউর কাজটা একটু ভিন্ন। এখানে দিয়ে দিলাম কন্টিনিউ, কিন্তু এখানে কন্টিনিউ দিয়ে দিলে তো এটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে, কারণ হচ্ছে একটা পর্যায়ে এসে এখান থেকে কন্টিনিউ হতে থাকবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে i প্লাসটা এখানে না দিয়ে আইটা এইখানে প্লাস করে ফেলি। আর এটা 1 থেকে না শুরু করে 0 থেকে শুরু করলাম। ওকে, সো এটা একটু আমরা দেখি কি হয়। প্রথম অংশটার জন্য তো এই i ইকুয়াল টু, আচ্ছা প্রিন্ট i এর ভ্যালু 0, i লেস দেন ইকুয়াল 25। আচ্ছা, i প্লাস ইকুয়াল 25 না, i প্লাস ইকুয়াল 1 দেওয়ার চিন্তা করেছিলাম, এখানে এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, এবার আসো, এতটুকু তো ওই প্রথম অংশ থেকে প্রিন্ট হচ্ছিল, ওই ব্রেকের অংশ থেকে প্রিন্ট হচ্ছিল, এটা আমরা ভালো করেই জানি। এখন আসো কন্টিনিউর, এখানে i ইকুয়াল টু 0, i লেস দেন 25, এটা ট্রু, সো i এর মান এক বাড়ালো, i ইকুয়াল টু 1। এই কন্ডিশনটা কি ট্রু? না, i এর ভ্যালু 1, 1 mod 5 0 সমান না, সো আমরা দিয়ে দিলাম কন্টিনিউ। সো সে কন্টিনিউ করে গেল, না সরি কন্টিনিউ করলো না, i এর ভ্যালু প্রিন্ট করলো, এই যে 1 প্রিন্ট করেছে। এরপরে i এর ভ্যালু 2 হলো, 3 হলো, 4 হলো, তারপরে এখানে 4 এর ক্ষেত্রে যখন আসলো i এর ভ্যালু প্লাস করে 5 হলো। 5 হওয়ার পরে কি হলো, এই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেল। এই কন্ডিশনটা ফুলফিল হওয়ার পরে এই যে কন্টিনিউ স্টেটমেন্টটা, এই কন্টিনিউ স্টেটমেন্টটা এক্সিকিউট হলো। কিন্তু ব্রেকের ক্ষেত্রে যদি এখানে যদি কন্টিনিউর বদলে ব্রেক দিতাম তাহলে ডাইরেক্টলি বাইরে চলে আসতো, কিন্তু এখানে কিন্তু ডাইরেক্টলি বাইরে চলে আসে নাই। তুমি দেখো এই 4 পর্যন্ত 4 পর্যন্ত তো আগে প্রিন্ট হয়েছে, কিন্তু 5 যে এই 5 সংখ্যাটা এখানে প্রিন্ট হয় নাই, কিন্তু এরপর থেকে আবার 6 থেকে প্রিন্ট হয়েছে। তার মানে হচ্ছে কন্টিনিউ যেটা করে এই ইটারেশনে, এটার এর পরের যে স্টেটমেন্ট গুলো আছে সেই স্টেটমেন্ট গুলো সে অমিট করে যায়, অর্থাৎ এই প্রিন্টটা সে আর এক্সিকিউট করলো না। এখান থেকে ডাইরেক্টলি কন্টিনিউ পাওয়ার পরে ডাইরেক্টলি সে এই কন্ডিশনে চলে গেল, যে কন্ডিশনটা কি ট্রু কিনা, যদি ট্রু হয় তাহলে আবার সে যাবে। তো এরপরে দেখো আবার 6 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। 10 এর ক্ষেত্রে এই যে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতেছে, সো কন্টিনিউ করে আবার এখানে চলে আসতেছে এই প্রিন্ট স্টেটমেন্টটা সে, বা আমরা এরপরে যদি আরো কোনো স্টেটমেন্ট দিতাম এই হোয়াইল লুপে, সেই স্টেটমেন্ট গুলো কাজ করতো না। এইভাবে করে করে দেখো 14 পর্যন্ত গেল, তারপরে এই যে 16 থেকে 19, 20 বাদ গেল, 21 থেকে তারপরে আরো তোমার 24 পর্যন্ত গেল। 24 পর্যন্ত যাওয়ার পরে এই যে এই কন্ডিশনটা যখন ফুলফিল হলো না, তখন সে বাইরে চলে আসলো, এবং তোমার এখানে i 25 প্রিন্ট হলো। আমরা যদি এখানে ইকুয়াল দেই তাহলে দেখবা কি হয়, এখানে 24 এর পরে এখানে 26 প্রিন্ট হলো, এবং i এর ভ্যালু 26 রইলো, কারণ এই 26 হয়ে যাওয়ার পরে এই কন্ডিশনটা
ফুলফিল করতেছে না। আচ্ছা, আই প্লাস ইকুয়াল 1টা আমরা এই নিচ থেকে এই উপরে কেন নিয়ে আসলাম সেটা একটু চিন্তা করে দেখো। কারণ যদি ধরো এটা যদি আমরা নিচে রাখতাম, আমাদের এখন এটা নিচে রেখে একবার দেখাই, তাহলে যেটা হবে সেটা হলো আমাদের একবার রিস্টার্ট করতে হবে, আবার মানে এটা টার্মিনেট করতে হবে। ওকে, এই যে দেখো সে চলছে। কারণ হচ্ছে কি, কারণ এই যে 0 নিয়ে আসলো, এখানে কন্টিনিউ করে যে গেল, এখানেই কিন্তু এটা চলতেছে। এখানে কিন্তু আর আই এর ভ্যালু যেহেতু চেঞ্জ হচ্ছে না, এটা ইনফাইনাইট লুপে পড়ে গেছে, এখানেই সে কাজ করতেছে আজীবন এখানেই কাজ করতেছে। আই এর ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট এখানে আসতেছে, এটা স্টেটমেন্টটা ট্রু হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, সে এখানে চলে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা থামালাম। এটা যদি আমরা 1 করে দিয়ে দেখি কি হয়। দেখো এই 4 পর্যন্ত আসলো, 4 পর্যন্ত আসার পরে আয়ের ভ্যালু যখন এখান থেকে প্লাস হয়ে 5 হলো, তখন এই যে এটা ট্রু হয়ে যাচ্ছে। সো কন্টিনিউ করার ফলে সে এই কয়টা জিনিস অমিট করতেছে, অমিট করার ফলে সে ডাইরেক্টলি এই কন্ডিশনে চলে যাচ্ছে, এই কন্ডিশন থেকে এই কন্ডিশন, তারপরে কন্টিনিউ আবার এখানে, এই 3টা লাইনের মধ্যে সে খালি এভাবে ঘুরতেছে। ঠিক আছে, এরপরে কিন্তু এই কন্টিনিউর কারণে এরপরে আসতে পারতেছে না। এর মাঝখানে আয়ের ভ্যালুটা চেঞ্জ না হওয়ার কারণে সবসময় এই কন্ডিশনগুলো ট্রুই হচ্ছে। তোমার একটা কন্ডিশন ট্রু থাকলো, ওই কন্ডিশনে যেই ভেরিয়েবল গুলো ইনভলভ, সেই ভেরিয়েবল গুলা কোনোটা চেঞ্জ না করে ওইটার তো ট্রুথ ভ্যালু আর চেঞ্জ করা পসিবল না। সো এই আই এর ট্রুথ ভ্যালুটা এখানে কোথাও চেঞ্জ হচ্ছে না, মানে সরি, আই এর ভ্যালুটা কোথাও চেঞ্জ হচ্ছে না। সো এখানে এই যে আমার এই কন্ডিশনটা এবং এই কন্ডিশনটা, এদের ট্রুথ ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে না। সো প্রতিবার এই দুইটা ট্রু হচ্ছে এবং কন্টিনিউ করেই যাচ্ছে। ঠিক আছে, এটা আজীবন এইভাবে চলতে থাকবে। সেই জন্য আমাদেরকে এটা ইন্টারাপ্ট করতে হবে। এই জন্য আমরা আই প্লাস ইকুয়াল 1 যে এটা আমরা নিয়ে এসেছিলাম এখানে, যাতে প্রতিবারই আমাদের অন্তত কন্টিনিউর আগে একবার চেঞ্জ হয়। অথবা এটা অন্যভাবেও করা যায়, কন্টিনিউর আগে একটা আই প্লাস ইকুয়াল 1 দিয়েও তুমি আসলে কাজটা করতে পারো, এটা তোমার ইচ্ছা। সো আমরা ব্রেক এবং কন্টিনিউ এই দুইটা স্টেটমেন্টের বুঝতে পারলাম কিনা। ব্রেকটা মূলত বুঝিয়ে, মানে ব্রেকের সাথে কন্টিনিউ একসাথেই আসে, এই জন্য কন্টিনিউটার সাথে বলে দিলাম। ব্রেকটা এখানে বুঝিয়ে দিলাম এই কারণে, কারণ হচ্ছে একটা সময় যখন তোমার এই যে -1 তুমি যখন নেগেটিভ নাম্বার পাবা, সো তোমার ওই কন্ডিশনটা, মানে তখন যে তুমি বাইরে বের হয়ে যাবা, সেই জন্য ব্রেকটা করতে হবে এইভাবে আর কি। তো তুমি এখানে কন্ডিশন দিবা যে যদি এটা নেগেটিভ একটা নাম্বার হয়ে যায়, ইনপুট নিলা, নেওয়ার পরে ইনপুটটা যদি একটা নেগেটিভ নাম্বার হয়ে যায়, ব্রেক, বাইরে চলে আসো। আর যদি না হয় তাহলে কন্টিনিউ করো। ওইভাবেও তুমি চাইলে করতে পারো, মানে ব্রেক ছাড়াও আসলে করা যায়, কিন্তু মানে এটাও একটা ওয়ে মানে এটা করার জন্য। ওকে, সো এরপরে বলো দেখি আরো কোনো কোশ্চেন।